যাওয়া যাক ভিতরে। আর খুব সুন্দর এয়ারপোর্ট। এক্সকেলেটর ভাই চলছে না, সবাই হেঁটে হেঁটেই নামছে। ফ্লাইট স্টার্ট হয়ে গেছে। তখন থেকে দেখার চেষ্টা করছিল, ওই দেখতে পেয়েছি। আমি বসে আছি এখানে, এই যে ঠাকুমার দিদিভাই আছে। আন্দামান ট্রিপের আমার ফুল বাজেট। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগ। তো আমি এখন দাঁড়িয়ে আছি পোর্ট ব্লেয়ারে, এয়ারপোর্টের বাইরে। তো এন্ট্রি করবো এখান থেকে। আমার বন্ধু ছাড়তে এসছে, ওরা আবার বান্ধবী মিলে গেছে, দুজন মিলে কথা বলছে। যাওয়া যাক ভিতরে, কারণ এখন বাজে প্রায় 5টা। তো আমার 7:25-এ ফ্লাইট আছে। তো ভিতরে গিয়ে প্রথমে এই দিকগুলোতে ভিডিও করার অ্যালাউ নেই, তারপরে ভিতর থেকে আমরা ভিডিও শুরু করব। তো যাওয়া যাক ভিতরে। তো এখান দিয়ে এন্ট্রি, জাস্ট কাছে গিয়ে ছোট এয়ারপোর্ট, আর খুব সুন্দর এয়ারপোর্ট, বেশি ঝঞ্ঝাট নেই। যাওয়া যাক। তো এখন আমি আসছি এয়ারপোর্টের ভিতরে। তো বীর সাভারকরের নামে আর কি এয়ারপোর্টটা তৈরি করা হয়েছিল, যিনি অনেক এখানে উনি অনেক লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য। দেখা যাক, এন্ট্রির দিক থেকে আছে, এন্ট্রি করা যাক। তো এখন আমি ভিতরে চলে এসেছি, আর এই হচ্ছে এয়ারপোর্ট। ওদিকটা বোর্ডিং এরিয়া, অ্যান্ড জাস্ট আমার সামনে সিকিউরিটি এরিয়া। তো 5:30টার সময় বোর্ডিং স্টার্ট হবে বলে দিল, আর তার জন্য আর কি পুরোপুরি বোর্ডিং কাউন্টারগুলো পুরোপুরি ফাঁকা, আর মানুষ এখন আসছে। তো এখন বসতে হবে, 5:30টার সময় বোর্ডিং শুরু হবে। তাও ভালো, আমি ভাবলাম হয়তো লেট ফেট হয়ে গেলে। আর একদম সুন্দর ছোট্ট মতো একটা এয়ারপোর্ট, গোল একটা মানে ইউএফও টাইপের চাকতির মতো, আর তার মধ্যে সমস্ত কিছু খুব ভালো। যে অনেকেই আসছে, ওনারা একটু ছানবিন করছেন। এখানে একজন অফিসার ছিলেন, উনি বলে গেলেন বসতে। তো ভিতরে এন্ট্রি করে গেছি, এখন গেটের দিকে যাচ্ছি। এখানে একটা আমা যাচ্ছেন, ওইদিকে এক্সকেলেটর ভাই চলছে না, সবাই হেঁটে হেঁটেই নামছে। ঠিক আছে, এই হচ্ছে এয়ারপোর্ট আন্দামানের 4 নম্বর গেট। ওকে ওকে। তো এদিকে বসতে বললো সবাইকে একই জায়গা, তার কারণ হচ্ছে এদিকটা সিটিং এরিয়া। এদিকটা হচ্ছে সিটিং এরিয়া, আর সাথে গেট আছে 4, 5, 6 এ দিয়েছে। তো এখানেই আসবে যদিও। তো এখানে একটা স্টল আছে, ক্যাফেলা, বাস এরকম ছোট্ট মতো স্টোর, দ্যাটস ইট। ওখানে একজন বসে আছে। ভাই সব মায়েরাই এক, এক্সকেলেটরে চড়ার জন্য সবাইয়ের ভয় লাগে, তো ওনারও লাগছিল ভয় এরকম ধরনের। বাকি এখানে বসি, যখন ডাকবে তখন আবার যাওয়া হবে। তো আমাদের বোর্ডিং গেট শুরু হয়ে গেছে, গেট চেঞ্জ হয়েছে, 6 থেকে এখন 1 হয়েছে। তো আমরা নিচে বসেছিলাম, এখন এসছি এখানে। থ্যাংক ইউ। ওকে, তো আমরা এখন চলে এসেছি। ভাই বাড়িটা খুব সুন্দর, এখানে ফাঁকা ফাঁকা বড় এলাকা জুড়ে এরকম কাজ। এই ফ্লাইটটা ততক্ষণ এসেছিল, খালি করার পর আবার বোর্ডিং হচ্ছে। আর এই হচ্ছে এয়ারপোর্টের ভিউ। আমরা নিচে গেটের কাছে বসেছিলাম। তো এখানে গেট চেঞ্জের অ্যানাউন্সমেন্টটা শেষের দিকে করা হলো। কে সুন্দর আছে ভাই, দেখছিলাম যে কি হলো, এখনো 7টা বাজে, কি ব্যাপার কি না ব্যাপার। বাকি এখানে অলরেডি শুরু হয়ে গেছে মনসুন। তার কারণ হচ্ছে গিয়ে একদিন আগে থেকেই বৃষ্টি হচ্ছে। কালকে আমি আসছিলাম যখন বারাতাং থেকে পোর্ট ব্লেয়ারে, তখনও পর্যন্ত বৃষ্টি প্রচুর পরিমাণে ওদিকের মানে নর্থ আন্দামান মিডল আন্দামান দুটোতেই হচ্ছিল, এবং কালকেও পোর্ট ব্লেয়ারেও হয়েছে। এখন দেখলাম নাকি এখনও হচ্ছে, তো সাউথেও হচ্ছে, মানে এখন থেকে জল শুরু হয়ে গেছে। আর হ্যাভলক নিলেও আর কি বৃষ্টি পড়ছে এরকম শোনা গেল। তো এমনিতেও মার্চ পর্যন্ত থাকে আর কি ট্যুরিস্টদের জন্য অ্যালাউ, বাট এপ্রিল থেকে মনসুন হয়ে যায়, তারপরে বৃষ্টির জন্য কেউ আসতে পারে না। তো এখন স্টার্ট হয়ে গেছে, কারণ আজকে আর কি এপ্রিলের হচ্ছে গিয়ে 4 তারিখ। প্রচুর লম্বা লাইন, আমরা একদম বাইরে দাঁড়িয়ে আছি ওখান থেকে। তারপরে
তো ফ্লাইট স্টার্ট হয়ে গেছে আর সময় দেওয়া ছিল কিন্তু 7:25 আর এখন বাজে 7টা। এখন বাজে 7:17। তো ইন্ডিগোর এই ফ্লাইটটা তো খুব তাড়াতাড়ি ছেড়ে দিল। বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন একটুখানি আকাশটা ফাঁকা লাগছে আর উইন্ডোতে তো পুরো বৃষ্টির ফোঁটা। সবাই রেডি। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। স্টার্ট হয়ে গেছে। তো সেই হিসেবে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছিল, বাট যাদের সাথে একদম ছোট্ট বাচ্চা আছে তাদের যে সিটগুলো থাকে সেগুলো কিন্তু যদি আপনারা চেঞ্জও করেন ওনারা আবার বসাবেন, তার কারণ হচ্ছে এক্সট্রা মাস্কের যে ব্যবহার হয় সেটা কিন্তু একমাত্র ওই সিটেই থাকে। তো আপনারা যারা দেখছেন তো এটা অবশ্যই জেনে রাখবেন, যদি আপনাদের একদম ছোট বাচ্চা দুধের শিশু আছে তাহলে অবশ্যই আপনি সিট চেঞ্জ করবেন না, নিজের সিট যেটা দেওয়া হবে সেটাই নেবেন, কারণ সেই হিসাবেই দেওয়া হয় যাতে প্রোটেকশনটা ভালো করে হয়। আর একটু বড় বাচ্চাদের জন্য সেরকম অসুবিধা হয় না। তো সেই হিসাবে ছোট বাচ্চাদের যাদের আছে তারা একটা খেয়াল করবেন এরকম ধরনের। তো এখানে আমাদের পিছনের সিটে একটা ছিল, তাকে আর কি চেঞ্জ করে নিয়েছিল ওনারা, নিজেদের সিট আবার চেঞ্জ করানো হলো, তার কারণ হচ্ছে সেফটি বেসের জন্য। তো এই একটা ব্যাপার। আর দেখা যাক কীরকম হয়, কারণ ভাই এসেছিলাম জাহাজে করে, যাচ্ছি এখন ফ্লাইটে করে। তো আই থিঙ্ক আকাশ থেকে মালদ্বীপ তো দেখে, সরি আন্দামান তো দেখতে সুন্দর লাগবে। দেখা যাক কি হয়। 2 ঘন্টা লাগবে। আমার ডাইরেক্ট ফ্লাইট আছে, কাটাও আছে, মানে অন্য জায়গা থেকে এক্সচেঞ্জ করেও করা যায়, কিন্তু আমি একদম ডাইরেক্ট ফ্লাইট পেয়ে গেছিলাম। আর আমার কেসটা হয়েছিল আমি বুক করেছিলাম প্রথমে 3 তারিখের, তারপরে আবার সেটাকে বড় করে 8 তারিখের করেছিলাম। তারপরে বৃষ্টি শুরু হলো আর আমার শরীর অসুস্থ হলো, তারপরে আমি ভাবলাম আমার কাজও ছিল, তাই আমি আবার এক্সচেঞ্জ করে আবার 4 তারিখের করে নিয়েছি। তো তাই এখন যাচ্ছি। আর আন্দামানের যে খরচা হলো সেই সমস্ত জিনিস আমি শেষের দিকে জানিয়ে দেবো। দেখা যাক, আগে দেখা যাক আন্দামানের ভিউ। আমি দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি ভাই। ভাই প্যাকেটটা দিয়ে গেল আমাকে ইন্ডিগোর, আর সাথে এখানে একটা স্যান্ডউইচ। মানে এই প্যাকেটটা নেওয়ার আমার খুব শখ ছিল, মানে এরকম লোভ ছিল যাকে বলা হয় আর কি। প্রায় 16টা দেশ আর 30টার ওপরে ফ্লাইট চড়ার পর এই প্রথমবার আমি এই ইন্ডিগোর এটা মানে নিয়েছিলাম। ভাবলাম যে একবার নিয়েই নিই। পেছনে এখনও সার্ভ করা হচ্ছে, উনি একটা ট্রে নিয়ে সবাইকে সার্ভ করছেন। এই যে স্যান্ডউইচ একটা আর একটা আর কি প্যাকেটের। এই তখন থেকে দেখার চেষ্টা করছিল, ওই দেখতে পেয়েছি। আমার বোধহয় একটা নটিকায় যাচ্ছে, কি বলে ওটাকে বলে, নালন্দা। জুম করলে একটু দেখা, ওই একদম এই পয়েন্টটা ওটা শিপ যাচ্ছে। আমার বোধহয় নালন্দা যাচ্ছে কলকাতা থেকে, যেটা ছিল, কারণ 4 তারিখে কলকাতা থেকে ছিল, তো ওর ওয়েটা এদিক দিয়েই আসছে। আর আজকে 4 তারিখ, তো ওটা নালন্দায় যাচ্ছে কলকাতা থেকে বোট করে। কারণ এরপরে আছে আবার চেন্নাই থেকে, তারপরে উড়িষ্যা থেকে আছে, তারপরে আবার কলকাতা থেকে তুলবে মানুষ। তো ওটা আমি নালন্দা করে গিয়েছিলাম। অ্যান্ড দেন নালন্দা একদম ছোট্ট মতো দেখা যাচ্ছে, এই যে যেটা ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে, বাট চোখে দেখতে পাচ্ছি। যাই হোক, নালন্দার সফরও ভালো ছিল। এটা আশা করিনি যে আমি আকাশপথ থেকে নালন্দাকে দেখতে পাবো, যদিও 4 তারিখে নালন্দা ছিল কলকাতা থেকে। দারুণ দারুণ।
সবাই আজকে সব চারিদিকে শুধু ইন্ডিগো ইন্ডিগো। আচ্ছা, দুই সাইড দিয়ে সিঁড়ি দেওয়া হয়েছিল, এদিক দিয়েও কিছু মানুষ আসলো, ওদিক দিয়েও আসলো। তো এখানে অনেক সবাই গ্রাউন্ড স্টাফের রুমে আছে, পড়ে গেছে প্রায়, আর কেউ নেই বোধ হয়। ব্যাগেজ আসছে ওখান দিয়ে। আজ দেখলাম প্রচুর গাড়ি এখানে, অলরেডি 4-5টা ছেড়ে দিয়েছে, তারপর এখনো লাইন দিয়ে আছে, ভিড়ও হচ্ছে সেরকম। এই গাড়িগুলো ভালো, পুরো একবারে নিয়ে গিয়ে ওই দিকের ওই নীল বিল্ডিং দেখা যাচ্ছে একদম ওপরে অল্প মতো, ওই বিল্ডিংয়ের কাছে আর কি ছাড়বে, যেখানে ওলা উবার বা ট্যাক্সি পাওয়া যায় এবং ফ্রিতে। এটা এয়ারপোর্ট সার্ভিস যে কোনো মানুষের জন্য, তো এটা একটা ভালো ব্যবস্থা এখানে। ওই যে গাড়ি করে বোঝাই করে নিয়ে চলে গেল। আমি বসে আছি এখানে, এই যে ঠাকুমা দিদিভাই আছে, মানে কাকিমা হলো, তো এই কাকিমা এসেছে কিন্তু আন্দামান থেকে, আর ওনাকে নিতে আসছেন ওনার ছেলে। তো আমি ওয়েট করছি ওনার ছেলে এসে গেলে তারপরেই নিয়ে যাবো কোন, নাহলে স্বস্তি হচ্ছে না, কারণ উনি অতটা কিছু জানেন না, উনি প্রথমবার এসছেন ফ্লাইটে করে। দেখা যাক, বসে আছি কখন আসে দেখি। অটো করে নিলাম, কারণ ওই যে আন্টিকে ছাড়ার জন্য বসেছিলাম, আমি চলে যাচ্ছিলাম আগে, তারপরে দেখছি আন্টি বললো আমাকে আনতে আসবে। আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে দেখছি আন্টিও একটু হাঁটাচলা করছে, তারপরে আমি বসেছিলাম, আন্টিকে নিতে ওনার ছেলে আসলেন, আসার পর তারপরে এই মাত্র বসিয়ে দিয়ে আসছি। কারণ উনি জানেন না, এক তো সমস্যা আমি তামিল জানি না, মানে বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না, আর আমি যেটা বলছি সেটা উনি বুঝতে পারছেন না। আর তারপরে ওখানে লোকাল অটোর সাথে কথা বলিয়ে নিলাম যে কোথায় যাবেন উনি বা কেউ আসছে কি না। তারপরে জানার পর আমরা বসেছিলাম আর কি পুলিশ বুথের কাছে, ওখান থেকে আবার এই এসে ওনাকে নিয়ে গেলেন। আন্টি তো খুবই মানে এত তেষ্টায় ছিল বোধহয়, তো ফ্লাইটে বোধহয় উনি আর কি জিজ্ঞাসা করেননি জলের জন্য, কারণ প্রথমবার আসছে, সবারই একটা ভয় থাকে যে খাবার দেবে কি না দেবে, যদি অ্যাড করা থাকে তবেই খাবার দেবে, সেটা ওনাদের জানাও থাকে না। এবার জল চাওয়ার জন্য ওনা বুঝতে পারেন না। তো আপনারা যারাই মানে বড় মানুষ, মানে কাকিমা ঠাকুমা বা জেঠু দাদু যারাই হোক, যারা ফ্লাইটে ট্রাভেল করছেন প্রথমবার এবং জানেন না কি করতে হবে, কিচ্ছু করতে হবে না, জল তেষ্টা পেলে অবশ্যই আপনি যে ক্রু থাকবে, যে মহিলাগুলো থাকবে যারা খাবার সার্ভ করে, বা যে কোনো ছেলেও থাকে অনেক ফ্লাইটে, তাদেরকে শুধু বলবেন যে আমি জল খাবো, তো জল ওয়াটার এটাই বলতে পারেন, তাহলে ওরা কিন্তু জল দেবে। কিন্তু কারণ হচ্ছে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা, কোনো কোনো জায়গায় 4 ঘন্টার ফ্লাইট থাকে, তো আপনি যদি চেষ্টা বন্ধ করে বসে থাকেন সেটা আপনার শরীরের জন্য ক্ষতি হবে। কারণ ওখান থেকে ফ্লাইট থেকে নামার পর আবার হাঁটতে হবে, আবার ব্যাগেজ নিতে হবে, বা ব্যাগেজ না নিলেও অনেকটা হেঁটে যেতে হবে, এক্সিট করতে হবে, গাড়ি ধরতে হবে, তো এটা অনেকটা সময় নেবে, আর এর জন্য অসুবিধা হতে পারে। আমার কাছে জল ছিল, আমি আবার ওনাকে দিলাম। তাই এত মানে আমি দেখে এত খারাপ লাগলো, মানে যদি আমার মাও কখনো চাপেনি, আমার মাও যদি আসে তো এরকমই হাল হবে। তো আমি আগে থেকে বলে দিচ্ছি, আপনারা এইভাবে অন্তত জলটা বলে দেবেন, জলের কথাটা বলবেন, তাহলে ওনারা বুঝতে পেরে যাবে। পুরা হিন্দি জানে, তো সেই হিসাবে পানি বললে ওরা ধরেই ফেলবে, সেই হিসাবে দিয়ে দেবে, নাহলে অনেকটা প্রবলেম হতে পারে। বাবা ট্রাফিক আসছে, প্রচুর ট্রাফিক। এই সময়টা ট্রাফিক হয়ে যায়, কারণ এখন বাজে 10টা 25। সেই হিসাবে অন্তত জলটা আপনারা চেয়ে খান, খাবার টাবার যদি দেওয়ার হয় দেবে, না দেওয়ার হয় না দেবে, খাবার জলের জন্য অবশ্যই চেয়ে খাবেন প্লিজ, নাহলে এটা প্রবলেম হয়ে যাবে। ওনার তো হাত মুখ শুকিয়ে গেছিলো, কীরকম হয়ে গেছিলো আমার দেখে, আমি প্রথমে বুঝতে পারিনি কী হলো কেসটা। তারপরে আমি ভাবলাম যে জল তো উনি খাননি বোধহয় ফ্লাইটে, সচরাচর আমিও যখন প্রথম ফ্লাইটে ট্রাভেল করতাম, আমি জানি না কাকে কি দেবে, আমি যদি চাই পয়সা নেবে কি না নেবে, তো আমারও ভয় হতো, আমিও তখন চাইতাম না, আমারও তখন হাল খারাপ হতো। বাট আমি তো ইয়াং আছি না, যাদের বয়স হয়েছে তারা কি আর অতটা করতে পারবেন, বা করতে পারলেও এটা শরীরের প্রতি ক্ষতি হবে। তো সেই হিসাবে যা জল চেয়ে নেবেন, যে কোনো ফ্লাইট জল অবশ্যই দেবে, ঠিক আছে, জল চেয়ে নেবেন, আমি এটা বলে রাখছি। যাক, আমি আমার রুমের উদ্দেশ্যে যাচ্ছি। আমি আমার অটো ভাড়া করেছি, অটো উবার থেকেই নিয়েছিলাম, অটো স্ট্যান্ডটা আলাদা, অটোটা আর কি ওলা উবারের কাছে হয় না,
অটোর জন্য যে এক্সিট করার পর যে এন্ট্রি আছে, ইন্টারন্যাশনাল এন্ট্রি আছে, তার অপোজিটে থাকে অনেক অটো দাঁড়িয়ে, তারপরে বুক করলে ওখানে চলে আসে। তো মেন ওখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে, তো ওইখানেই আর কি অটো এসে দাঁড়ায়, যারা মানে ছাড়তে আসে মানুষদেরকে অটো ওখানে দাঁড়ায়, তো ওইখানে দাঁড়ালে অনায়াসে আপনাদেরকে পিক করে নিতে পারবে অটো থেকে। এটা একটা সুবিধা। বাকি এখানে অটোতে একটু মানে এক্সট্রা একটু চার্জ দিতে হয়, 30 টাকা এরকম ধরনের। তো এটা নর্মাল, এটা বাইরে গেলে ওরা বেশি চার্জ করে, যদিও এটা ঠিক না, বাট এখানে তাও ঠিক আছে, মানে 30 ঠিক আছে ভাই। আমি ভাবছিলাম কত বলে দেখি, কারণ বাইরে তো এমন মুখ খুলে দেয়, মানে অন্যান্য শহরের কথা বলছি, সেখানে এমনভাবে মুখ খুলে দেয় যে ভাই কী হলো কেসটা, বাট এখানে সেরকম না। ওই 30, এটা নর্মাল হয়ে থাকে, আমিও দিয়ে থাকি, তাই আমি জানিয়ে রাখলাম আর কি। Much later. নমস্কার। প্রতিবারের মতো এবারও আমি কিন্তু আলোচনা করতে চলেছি বাজেট। আন্দামান ট্রিপের আমার ফুল বাজেট, যাওয়া আসা থাকা খাওয়া এই সমস্ত জিনিসের। প্রত্যেক ভিডিওর এবং প্রত্যেক সিরিজের শেষে কিন্তু আমি বাজেট দিয়ে থাকি। এর আগে যত কিছু আমার ভিডিও আছে সমস্ত এক একটা সিরিজের এক একটা দেশের শেষের ভিডিওতে আপনারা বাজেটটা কিন্তু পেয়ে যাবেন টোটালি, যেটা আমি সচরাচর বলে থাকি, দিয়ে থাকি। তো আন্দামানেরটাও আমি আজকে বলতে যাচ্ছি। তো আন্দামান যাওয়ার সময় আমি গেছিলাম নালন্দা থেকে। নালন্দা কিন্তু আমাদের কলকাতা থেকেও যায় নালন্দা জাহাজ, এবং নালন্দা যায় চেন্নাই থেকেও, এবং বিশাখাপট্টনম থেকেও যায়। তো এই সমস্ত জায়গা থেকে নালন্দা পাওয়া যায়, নালন্দা শিপ মানে জাহাজ। তো ওটাতে যেতে গেলে আগে যখন প্রথম চলাচল হয়েছিল নালন্দার, তখন কিন্তু প্রত্যেকটা আনাচে কানাচে যেতে দেওয়া হতো। এখন কিন্তু সেই চলটা নেই, সরকারে অনেক জায়গায় বন্ধ করে রেখেছে, যেমন ওপরে যাওয়া নিচে যাওয়া, শুধুমাত্র বাংকার এবং স্লিপার যে এরিয়াগুলো আছে, মানে ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস এবং বাংকার ক্লাস, এই সমস্ত ক্লাসে আর কি ওখানে আপনারা যেতে পারবেন। ওপরের রেস্টুরেন্ট এবং নিচের রেস্টুরেন্ট আলাদা করে দেওয়া থাকে, কারণ কেবিন ক্লাসের জন্য আলাদা করে বসার জায়গা, ভিউ পয়েন্ট এবং খাবার জায়গা, রেস্টুরেন্ট সমস্ত কিছু আলাদা থাকে। এবং বাংকারের জন্য নিচের দিকে বাংকার ক্লাসের একতলা ওপরে, কেবিন ক্লাসের জন্য আলাদা করে বসার জায়গা, চা দেওয়ার জায়গা এবং ওপরে রেস্টুরেন্ট কিন্তু আলাদা করে করা থাকে। আর বাংকারের জন্য বাংকার থেকে এক ফ্লোর ওপরে মানে রেস্টুরেন্ট এলাকাতে, রিসেপশন এলাকাতে আর কি থাকে। এবং সমস্ত আপনারা আমার ভিডিও দেখলে দেখতে পারবেন যে প্রথমে গিয়েই টিকিট কাটতে হয় এবং দ্বিতীয় দিনও আপনারা কাটতে পারেন, তারপরে আর কাটতে পাওয়া যায় না কেবিন ক্লাসের জন্য। যার জন্য আমি কিন্তু বাংকার ক্লাসের টিকিট নিই এবং বাংকার ক্লাসের রেস্টুরেন্টের টিকিট নিয়ে খাওয়া দাওয়া করি, এরকম ধরনের। তো সেই সমস্ত কিছু ওতে দেওয়া আছে। কিন্তু আমার মনে হয় যে নালন্দা করে যাওয়ার থেকে ফ্লাইটে করা যাওয়াটা অনেকেরাই ভালো। কিন্তু যারা সোলো ট্রাভেল করে বা গ্রুপে যেতে চায় বা সমুদ্রের আনন্দ নিতে চায় বা নালন্দা জাহাজটাকে ভালোভাবে দেখতে চায়, একটা অ্যাডভেঞ্চার করতে চায়, তাহলে তারা অবশ্যই যেতে পারে নালন্দা করে। না হলে আমি বলবো ওতে যাওয়ার কোনো মানেই নেই, কারণ সরকারে সমস্ত জায়গাটা বন্ধ করে রেখেছে, কোনো এন্ট্রি নেই, ভিডিও ফটোগ্রাফি পর্যন্ত করতে দেওয়া হয় না। তো যেটার জন্য আমাকে বারণ করা হয়েছিল, আমি ভিডিও করিনি তারপরে। তো এরকম একটা ব্যাপার হয়ে থাকে। তো আমার মনে হয় না যে একটা খুব ফুলফিল ভালোভাবে, যেটা একটা স্বপ্ন হয়ে থাকে, যেটা আমি ভেবে গেছিলাম যে আমি জাহাজে করে যাব, একটা সুন্দর টাইটানিক ফিল, তাই না, ভারতীয় টাইটানিক। তো সেটা হয়নি বস। তো সেই হিসাবে আর কি আপনারা চুজ করতে পারেন ফ্লাইট, কারণ ওটা সস্তা থাকে। 7 থেকে 10-12 হাজারের মধ্যে আপনারা যেরকম ইচ্ছা সেরকম ফ্লাইট নিতে পারেন। বিভিন্ন এয়ারলাইন্সে সস্তায় পাওয়া যায়, আগে থেকে কেটে রাখলে আরও সস্তা পাওয়া যায়। মানে চট জলদি কাটতে গেলে তখন একটু প্রাইসটা বেশি হয়ে যায়। তো এই ছিল যাওয়ার টিকিটের কথা। এবং ওখানে অটো আর যে ট্রান্সপোর্টগুলো আছে, বাস যেটা খুবই সস্তা ট্রান্সপোর্ট, খুবই সস্তা। আর অটো যেগুলো আছে সেগুলো সস্তা না, বাট নেয়, টাকা নেয়, পোর্ট ব্লেয়ারে টাকা নেয়। বাট আপনারা যদি সেইভাবে কথা বলে বা সেইভাবে বলেন যে এখান থেকে এত টাকা, তো আপনারা কনভিন্স করতে পারেন, এরকম একটা ব্যাপার আছে। আর সাথে যে ফেরি ওখানকার আছে, ফেরি হচ্ছে গিয়ে সরকারি যে ফেরি, আপনি যেখান থেকে যেখানেই যাবেন, ফেরির টিকিট কিন্তু 680 টাকা।
বা 640 টাকা এরকম ধরনের আছে, এর থেকে বেশি হয় না। আর সরকারি ফেরিগুলোতেও কিন্তু এসি কম্পার্টমেন্ট মানে এসি লাগানো আছে। ওপরের যে কম্পার্টমেন্টটা মানে 1 থেকে 95 পর্যন্ত বা 80 পর্যন্ত যে সিটগুলো থাকে সেইগুলো কিন্তু আপনারা ওপরে গ্লাস উইন্ডো দেখে দেখে যেতে পারেন, যেগুলো গ্লাস উইন্ডো একদম ছোট থাকে বস। তো সেই হিসাবে আপনারা উপভোগ করে যেতে পারেন। তবে ওই জায়গাটায় গরম বেশি হয়, কারণ আন্দামানে গরম আছে, যার জন্য ওই জায়গাটা গরম বেশি হয়। কিন্তু ওই যে সরকারি জাহাজের আরেকটা নিচের তলায় বাংকার থাকে, যেখানে কিন্তু স্টার্ট হয় 90 থেকে 90-এর পর থেকে সিটগুলো যে 100, 115, 105 সেগুলো হচ্ছে বাংকারে হয়, মানে নিচে হয়। নিচে হওয়ার তো ওতে কি আপনারা এসিটা খুব ভালোভাবে পাবেন, খুবই শোরগোল থাকে না, সুন্দর চাইলে শুয়ে বসে যেরকম হিসাবে শান্তিভাবে যেতে পারবেন। আর ভিউ দেখার হলে একদম টপ ফ্লোরে চলে যাবেন, টপ ফ্লোরে গিয়ে সুন্দর ভিউ দেখতে পারবেন। আমার মনে হয় যে আমি নালন্দার থেকে বেশি মজা করেছি এই পাবলিক ফেরিগুলোতে। তো এরকম একটা ভিউ। আর সাথে যে প্রাইভেটগুলো আছে, প্রাইভেটগুলো 1300 থেকে 1500 টাকা, 1700 টাকা এরকম আলাদা 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 প্রাইস আছে। প্রাইভেটগুলোতে গেলে ভাই ঠিক আছে, তার তো কথাই তুলনাই হয় না। তবে আমি সরকারি জিনিসগুলোর কথা বলছি। তো সেই হিসাবে আমার বোধ হয় পাবলিক ফেরিতে গেলে টাকাও কিছুটা বাঁচাতে পারবেন এবং সাথে ভালো একটা ট্যুর হবে, তাই না? একদম, কারণ প্রাইভেটগুলো তো পুরোপুরি ক্লোজ থাকে, বাট সরকারিতে আপনারা একদম ফ্লোরে গিয়ে পুরো সমুদ্র দেখতে দেখতে যেতে পারবেন পুরো জার্নিটা। তো এই ছিল একটা ব্যাপার। আর এরপরে যে বলছি খাওয়া দাওয়ার মধ্যে গিয়ে আপনারা যদি দেখেন তাহলে ওই নীল বা হ্যাভলক এই সমস্ত যে আইল্যান্ডগুলো আছে সেই সমস্ত আইল্যান্ডগুলোতে কিন্তু খাওয়া দাওয়ার দাম একটু বেশি, কারণ সেখানে মানুষ ব্যবসা করার জন্য বেশিরভাগটাই থাকে, লোকাল মানুষ খুবই কম আছে, বেশিরভাগটাই বাইরে থেকে এসে ব্যবসা করার। তো সেই হিসাবে খাবার দাবারের দাম খুবই প্রচুর, কারণ ছোট ছোট আইল্যান্ড, সেখানে জলও পর্যাপ্ত পাওয়া যায় না এবং পর্যাপ্ত খাবারও উৎপাদন করা হয় না, সবটাই পোর্ট ব্লেয়ার থেকে নিয়ে আসতে হয়। এবং পোর্ট ব্লেয়ারেও সেরকম একটা বেশি শাকসবজি বা অন্যান্য জিনিসের চাষ হয় বলে ধরাই যেতে পারে না, সমস্তটাই কিন্তু আর কি ইম্পোর্ট হয়। তো সেই হিসাবে বাইরে থেকে জিনিসপত্র যখন নিয়ে যাওয়া হয় জাহাজে করে, ফ্লাইটে করে এত দিন ধরে, তো সেই জিনিসের দাম বেশি হয়। আর ওখানকার সবজিপাতির দাম আকাশ ছোঁয়া ভাই। মানে আমরা কলকাতায় যারা যারা জন্মেছেন তারা খুবই লাকি ভাই, খুবই লাকি, এরকম একটা ব্যাপার। তো এই ছিল ব্যাপার। এবং সাথে আমি কিছু কিছু জায়গা গেছি, যেমন আমার হচ্ছে গিয়ে নিকোবর, আমরা বলি আন্দামান নিকোবর আইল্যান্ড। তো আন্দামান আমি ঘুরেছি, কিন্তু সবটা ঘুরতে পারিনি, ডিগলিপুরটা গেছিলাম ওদিকটা। তো সেই হিসাবে নিকোবরে যাওয়ার আমার কথা ছিল, যেমন হচ্ছে গিয়ে ইন্দিরা পয়েন্ট বা গ্র্যান্ড নিকোবর। তো এইগুলোতে যাওয়ার জন্য স্পেশাল পারমিশন লাগবে, যেগুলো আমাকে আমি গেছিলাম, বাট আমাকে সেরকম অ্যালাউ করা হয়নি, কারণ ওখানে অ্যালাউ করতে গেলে অনেকটা লম্বা প্রসেস। তো আপনারা যে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, পোর্ট ব্লেয়ারে গিয়ে পুলিশ স্টেশন থেকে আপনাদেরকে বলে নিতে হবে। তো আপনারা যদি নিতে পারেন অবশ্যই ঘুরে আসতে পারেন, খুবই রিমোট এরিয়া ওইগুলো। তবে ওখানে যে জিনিসের মানা আছে আমার বোধ হয় সেই জিনিসের নিয়মকানুন মেনে চলাটাই খুবই ভালো একটা ব্যাপার। তার কারণ আমি যে সময় ওখানে সেই সময়তে আমি যখন আইল্যান্ড ঘুরছি সেই সময়তেই কিন্তু ওই কি বলে ইউএসের একটা ছেলে আর কি না বলে আর কি পাড়ি দিয়েছিল সব থেকে রিমোট আইল্যান্ডে, আর যেখানে যাওয়ার কোনো পারমিশন নেই যাকে বলা হয়, তারপর তাকে অ্যারেস্টও করা হয়, সমস্ত কিছু করা হয়। তো ওখানে দুঃসাহসিকতাটা দেখাতে পারেন, কিন্তু অ্যালাউ যেখানে আছে পারমিশন নিয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু পারমিশন ছাড়া যাওয়াটা খুব একটা ভালো না, কারণ এটা আমাদেরকেও ভাবতে হবে, কারণ আমাদের দেশের কোথায় কি আছে, কি কি পরিকল্পনা, সে সমস্ত বিষয়ে আমাদের অতটা জ্ঞান নেই বা অতটা জানানো হয়নি। তো কোথায় কি হচ্ছে সেই হিসাবে সরকার একটা নির্ধারিত করেই সবাইকে আর কি অ্যালাউ করে। তো এটা একটা ভালো ব্যাপার। আমার বোধ হয় জাহাজেও এই সমস্ত নিয়মকানুন ছিল, তার কারণ হচ্ছে গিয়ে হয়তো কেউ পড়ে গেল, হয়তো বা কোনো বাচ্চাই খেলতে খেলতে পড়ে গেল, বা কেউ একটু ধারে চলে গেলো, হাওয়ার দাপট তো প্রচুর, সেই হিসাবে পড়ে গেলে কেউ জানতে পারবে না। বিশেষ করুন এত বড় হাইট থেকে যখন নিচে পড়বে, আর এত আওয়াজ, যে জাহাজ যাচ্ছে তার ইঞ্জিনে যে এত আওয়াজ, জলের আওয়াজ, হাওয়ার আওয়াজ, সেই সমস্ত কে পড়লো কে কোথায় গেল মানে কিচ্ছু মানে একটা শব্দ পর্যন্ত পাওয়া যাবে না। তো এতে কি জীবনের ঝুঁকি থাকে, যার জন্য আর কি সরকার এরকম করে রেখেছে। বাকি আপনারা নালন্দার এক্সপিরিয়েন্স নিতে পারেন, তবে আমি বলবো কলকাতা থেকে নিলে আরও ভালো হয়। কলকাতা থেকে আপনারা নিজেদের লোকাল মানুষদের দেখতে পারবেন, যাওয়া যাবে, সবাই একটু মজা থাকবে। এদিক থেকে ততটা আমার এনজয়মেন্ট লাগেনি যাকে বলা হয়। তো এই ছিল ব্যাপার। টোটাল আমার হয়েছে ওই 60-70 মতো, কারণ আমি খাওয়া দাওয়াও করেছি খুব একবারে ভালোভাবে। আর তারপরে কারণ মাছ টাছ একটু বেশি পাওয়া যাচ্ছে ওদিকে, সামুদ্রিক মাছ দামও প্রচুর নেয়, তো
তার কারণ 30 আমার ওই খাওয়া দাওয়া যাওয়া আসা ট্রান্সপোর্ট এই সময়তেই হয়ে গেছিলো। বাকি যে খরচ সেগুলো আমার ট্রান্সপোর্টে লেগেছে, যেমন ওই নালন্দাতে যেতে আমার 13,200 টাকা মতো লেগেছিলো। দেন তারপরে আমার হচ্ছে ফ্লাইটে যখন আসার সময় আমি কি করেছিলাম যে টিকিট কেটেছিলাম লেট করে, কারণ আমার অনেক জায়গা যাওয়ার ছিল। তো যেই হিসাবে আমি পারমিশন পাইনি সেই হিসাবে আমি ভাবলাম যে এত থেকে লাভও নেই, আর আমার শরীরটাও অসুস্থ করছিল, তাই আমি ভাবলাম কি যে তাড়াতাড়ি যাওয়া যাক। তো আমি চটজলদি কেটেছিলাম। তো আমার ফ্লাইটের টিকিট এসেছিলো ওই 16,000 টাকা মতো, 16,500 এরকম ধরনের এসেছিলো। তো সেই হিসাবে আমি আর কি ট্রাভেল করে চলে আসলাম। আমি চাই যে ভবিষ্যতে যাব, তবে আন্দামান যেতে গেলে আপনাদেরকে যেগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো গিয়ে, প্রথমত ওখানে প্রচুর 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 রোদ্দুর। এই রোদ্দুর আমি যখন মালদ্বীপে গেছিলাম, আমি মালদ্বীপে গিয়ে যে আমার হালটা হয়েছিল তার থেকেও অতিরিক্ত মারাত্মক গরম হচ্ছে গিয়ে এখানে আমাদের আন্দামানে, কিন্তু মালদ্বীপের থেকে অনেক অনেক ভালো, ঠিক আছে, অনেক অনেক সুন্দর। খাবার দাবার থেকে শুরু করে দৃশ্য থেকে শুরু করে এবং প্রত্যেকটা জায়গার একটা মানে প্রত্যেকটা দ্বীপের আনাচে কানাচের একটা নতুন নতুন নিজস্ব আলাদা আলাদা প্রতিভা আছে। সেম জিনিস এক জায়গায় নেই। কারণ আমি প্রথমে গিয়ে ভাবছিলাম যে এই শুধু বিচ কি দেখবো, সত্যি বিচ সব দিকে, কিন্তু নিজেদের দেখার মতো অনেক কিছুই আছে। আমি যেভাবে এক্সপ্লোর করি সেইভাবে আমার বোধ হয় যে ওখানে সেরকম কিছু নেই, আর যদিও আছে সেখানে যাওয়ার কোনো পারমিশন নেই। ঠিক আছে, তো এই হয়ে গেছে একটা ব্যাপার। তো এরকম হয়েছিল। বাকি আপনারা আগে থেকে টিট কাটলে অবশ্যই সস্তায় হয়ে যাবে। খাবার দাবারগুলো কি আইল্যান্ডে, তো তার জন্য আমার একটু বেশি টাকা লেগেছিলো। তো আমি আবার খাওয়া দাওয়াকে একটু, যখন আমি ভারতে আছি যে চোখের কাছে ভালো ভালো খাবার দেখলে আমার তো আরও বেশি মন করে যে খাই এরকম ধরনের। তো সেই হিসাবে বাকি ওই স্কিন কেয়ার খুবই জরুরি। সানস্ক্রিন ছাড়া বা কোনো প্রিপারেশন ছাড়া ওরকম রোদে বেরোবেন না, কারণ আমার পুরোপুরি ত্বকের হালত এত খারাপ হয়ে গেছিলো, আমার ভিডিওতে দেখেছিলাম আমার চুল পর্যন্ত খারাপ হয়ে গেছিলো, এতটাই মানে ওই ওয়েদার ওখানে। আর সাথে আমারও দোষ আছে, কারণ আমি যেখানেই যাচ্ছি, কারণ অবসর সময়টাই আমি আর কি ভিডিও বানাইনি, তো সেই সময় আমি যেই দেখছি বিচ আমি অমনি জলে নেমে যাচ্ছি, মানে এত পরিষ্কার জল, মানে আমি মালদ্বীপকে হার মানিয়ে দেবে এরকম ধরনের। তো আমি যেই দেখছি সেইখানে মানে একটা দ্বীপের আনাচে কানাচে আমি লাফ দিইনি এরকম কোনো বিচই নেই, ঠিক আছে। বিচ বলে লোকের আলাও নেই, মানে কোনো ওখানে সাইন আপ নেই, কিন্তু তার সত্ত্বেও আমি ওখানে যে চান করছি, কারণ আমার ওই জায়গাটা ভালো লাগছে। তো এরকম প্রচুর চান করেছি, তো পুরোপুরি হালত খারাপ হয়ে গেছিলো। চুলের তো পুরোপুরি 12টা বেজে গেছিলো, কারণ ওই নোনা জল, সাথে রোদের তাপ, সাথে কোনো টেক কেয়ার নেই। তো সেই হিসাবে আমার হাল খারাপ হয়ে গেছিলো। এখন ঠিক আছে, আমি চুল কাটতে হয়েছে সেটা আলাদা ব্যাপার, তার কারণ হচ্ছে কি আমি এমনিতে ওই যে ক্যারাটিন স্মুথনিং করিয়েছিলাম, তার জন্য আমার অলরেডি 12টা বেজে গেছিলো। এবার বারবার করাটা আর কি ভালো না। যারা বাড়িতে থাকে তাদের জন্য ঠিক আছে, বসে আপনারা যারা মহিলারা বাড়িতে থাকেন আপনাদের জন্য ঠিক আছে, আপনারা করলেন, এবং তাকে যে মেনটেন করতে হয় 6 মাস ছাড়া, যখন চুলটা বেড়ে যায় তখন নতুন গ্রোথগুলো তো সেই সেমই পর্যায়ে থাকে, ঠিক আছে, বাকিগুলো কিন্তু আপনার স্ট্রেট থাকবে। তো সেই হিসাবে আপনাকে যেতে হবে যে আবার সেটাকে রিনিউ করাতে হবে। তো এর জন্য ভাই অনেক টাকা চলে যায়। তারপরে আমি যেভাবে ট্রাভেল করি বা এখন বন্ধ রেখেছি এবং পরে করবো, তো সেই যে করার সময় ওই সময় কিন্তু এই সমস্ত জিনিসগুলো মেনটেন রাখা যায় না। তো এটাও আমি রেখেছি, যার জন্য আমি এখন এই যে বাস, ওই জন্য আমার চুল আমি খুবই হ্যাপি, কারণ আমার ভাই নিজস্বটা আর কি আছে, আর এটাকেই বাড়াবো। এরপর থেকে এটাই দেখতে পাবেন, কারণ ওই সমস্ত কেমিক্যাল লাগিয়ে বাড়িতে থেকে আওতায় রেখে চুলের যত্ন নিয়ে ঠিক আছে, কিন্তু ট্রাভেল করার জন্য একদমই ভালো না। তাও আবার আমার মতো মানে যেখানে সেখানে যেতে পারি তার ট্রাভেল করি, ঠিক আছে, এরকম ধরনের জন্য একদমই এটা ভালো না। যার জন্য আমি আর কি এখন রূপ পরিচর্যায় লেগেছি, সমস্ত কিছু ক্লিয়ার করে আবার স্টার্ট করব। আর অনেকেই আমাকে বলেছিলেন যে সাউথ কোরিয়ার জন্য আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। 15 দিন আমার পাসপোর্ট ওখানেই ছিল, আর পাসপোর্ট ওই অ্যাম্বাসিতেই ছিল। অ্যাম্বাসিতে থাকার পর আমাকে কল করা হয়েছিল, আমি তখন আন্দামানে, নেটওয়ার্ক না থাকার জন্য কল তুলতে পারিনি, তো সেখানে কথা হয়নি। তারপরে আসার পর আমি যখন কথা বললাম, তো অ্যাকচুয়ালি রিজেক্ট হয়েছি আমি। তো রিজেক্ট হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে আবার অ্যাপ্লাই করব, আবারও দেখা যাবে, যাবো তো অবশ্যই, ঠিক আছে। তো এই জন্য আমি বলতে চাইছি, কারণ অনেকেরই মেসেজ আসছে যে দিদি বললাম সাউথ কোরিয়া, তো আমি জানি অনেকেই বলেছে সাউথ কোরিয়া, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এটা হলো না, কারণ আমার রিজেকশন পেয়েছি। তো দেখা যাক নেক্সট, আমি অবশ্যই ট্রাই করব অন্য কিছু। আর অ্যাসিওর করবেন যেন পরে ভালো সিরিজ দিতে পারি এবং খুব তাড়াতাড়ি দিতে পারি। আর সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ, বাই বাই।